আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যায়, এগিয়ে দেয়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আজকে বিধানসভার তৃণমূল প্রার্থী বালুরঘাট বিধানসভা তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত সমর্থনে অভিনেতা দেবের জনসভা হয়েছে। এদিন বালুরঘাট বিধানসভার কামারপাড়া এলাকায় জনসভায় সকাল 11:30টায় দেব আসেন হেলিকপ্টারে। অভিনেতা দেব তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারীকে দেখতে তরুণ প্রজন্মের ভিড় ছিল চোখে পড়ার মতো। করোনা সচেতনতা করতে দেব জমায়েত সকলকে মাস্ক পরার অনুরোধ করে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এ নির্বাচন কোনো মন্দির মসজিদ নির্বাচনের ভোট নয়, রাজ্যের উন্নয়নের ভোট। ধর্মের সুরসুরি দিয়ে নির্বাচন হয় না। যদি ধর্ম জেতে তাহলে মানুষ হেরে যাবে। বালুরঘাটে জনসভা শেষ করে দুপুরে হেলিকপ্টারে করে জেলার বুনিয়াদপুর শহরে এসে পৌঁছান টলিউড সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী। এদিন দুপুরে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করেন তিনি। সকাল থেকেই প্রিয় অভিনেতাকে দেখতে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে বহু ভক্ত ও দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে। বুনিয়াদপুরে জনসভা থেকে দীপক অধিকারী বলেন, করোনাকালে যখন বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন, সেই সময় জনদরদী মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি মানুষ যেন দুবেলা খাবারটা পান, সে কারণেও বিনামূল্যে রেশন দিয়েছিলেন। অভিনেতা আরও বলেন, কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে বেকারত্বের হার পূর্বের চেয়ে অনেক বেড়ে গেছে। কেন বাড়লো? যারা বলছে বাংলায় ক্ষমতা এলে চাকরি দেবে, তারা বিজেপি শাসিত রাজ্যে আগে চাকরি দিক। এদিন তিনি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, যারা কুৎসা করে বলে বাংলার নারীরা সুরক্ষিত নয়, তাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ বলে একটা রাজ্য আছে, সত্যিই সেখানকার মা বোনেরা আগে সুরক্ষার ব্যবস্থা করা উচিত, মা বোনেদের সুরক্ষার ব্যবস্থা করা উচিত, এই কথাই তিনি বলেন। বক্তব্যের মাধ্যমে এই দিন তৃণমূল সাংসদ দেব রাজ্য সরকারের বিগত দিনের সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, শিক্ষার্থীদের ট্যাব বিতরণ সহ একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। বুনিয়াদপুরের জনসভা শেষ করে দক্ষিণ দিনাজপুর জেলা পরবর্তী কুশমুন্ডি ও অন্যান্য জনসভার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী। আজকে এই জনসমাবেশকে কেন্দ্র করে প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি, এবং অবশ্যই আপনাদের এই মুহূর্তে যে ছবি দেখছেন তারপর দেখবেন দীপক অধিকারী দেব কি বলছেন। কারণ ওনারা ভাবে যে 8 দফায় নির্বাচন করলে ওরা ক্ষমতায় আসবে, কিন্তু এইটা জানে না, ওরা চায় ক্ষমতা, কিন্তু বাংলা চায়। এইটাই তো বোঝাতে পারছি না। আজকে দেশে বেড পাওয়া যাচ্ছে না, আপনারা সবাই তো নিউজ দেখছেন। আজকে দেশে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, আজকে দেশে বেড পাওয়া যাচ্ছে না, রাস্তায় লোককে পোড়ানো হচ্ছে যারা কোভিড আক্রান্ত হচ্ছে। আজকে অক্সিজেন নেই আমাদের দেশে, কিন্তু আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার কিন্তু বাংলায় ঘুরে বেড়াচ্ছে, কারণ বাংলায় ভোট চলছে। মানুষ মরুক বা বাঁচুক, কিন্তু ক্ষমতা আসতে হবে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা এরকম দলকে চান যে শুধু ক্ষমতার জন্য আপনাদেরকে মরতে ফেলে দেবে, না এমন একটা দলকে চান যে আপনাদের সঙ্গে থাকে, আপনাদেরকে বাঁচিয়ে রাখবে? সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, 26 তারিখেই নিতে হবে। তারা বলছেন আমাদের রাজ্যে নারীরা সুরক্ষিত নেই। আমি বলছি বাকি সব মিথ্যে কথা একদিকে, অন্তত এই মিথ্যে কথা বাংলায় বলবেন না, কারণ বাংলায় নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, সে আগলে রেখেছে প্রত্যেকটা মা বোনকে আমাদের রাজ্যে। যদি মা বোনেদের জন্য ভাবতেই হয়, নিজেদের রাজ্য ইউপি বলে একটা রাজ্য আছে, উত্তরপ্রদেশে আছে, ওই সময়টা ওখানে গিয়ে দিন। ওইখানে মা বোনেদের সত্যি দরকার তোমাদের। ওনাদের 3-4টে প্রকল্প বলি, যে ওনারা সবাইকে বলছে যে আমরা এলে চাকরি দেবো। খুব ভালো কথা, বাংলায় চাকরি এলে খুব ভালো হয়, কিন্তু ওনারাই তো 2014 সময় বলেছিলেন যে প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবো, বলেছিল কিনা? আজকে দেশে বেকারত্বের অবস্থা গত 50 বছর থেকেও খারাপ। আমি বলছি না, কেন্দ্র সংস্থা বলছে দেশের বেকারত্ব আরো খারাপ হয়ে গেছে। তারা বলছেন বাংলায় চাকরি দেবে। আরে আগে ইউপি, বিহার, যেখানে আপনাদের দল আগে থেকে রাজত্ব করছে, সেইখানে মানুষদেরকে আগে চাকরি দিন। আপনারা তো এখানে অলরেডি আছেন সরকারে। ওনারা বলছেন রাজ্যে পাকা বাড়ি করে দেবো সব মানুষের। আমি বলছি খুব ভালো, খুব ভালো হয়, কিন্তু তাহলে ওই দিনটা কোথায় গেল? গত বছর যখন আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প এসেছিল গুজরাটে, আমি মিথ্যে কথা বলছি না, আপনারা সবাই কাছে স্মার্টফোন আছে, গুগল করতে পারেন। গত বছর গুজরাটে ট্রাম্প এসেছিল, প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট। আপনারা জানেন, এয়ারপোর্ট থেকে ওই যেই স্টেডিয়ামে সভা হচ্ছিল, এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অব্দি
রাস্তায় দুদিকে দেয়াল তৈরি করা হয়েছিল। কারণটা কি জানেন? যাতে গুজরাটে বস্তি ঝুঁকিগুলো না দেখা যায় প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট চোখের সামনে। তারা বলছেন বাংলায় পাকা বাড়ি দেবে। আরে গুজরাটে আগে পাকা বাড়ি দিন, সেখানে আপনারা অনেক দিন ধরে আয়ত্ত করছেন। মানুষকে বোকা বানানো কি সহজ না? কে আমরা এটা করে দেবো? আচ্ছা, করারই না। প্রত্যেকটা গরিব মানুষের পরিবার 5 লক্ষ টাকা করে বিমা পাবে, এক একজন করে। আগে কি হতো? আগে শুধু বড় লোকেরাই প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারতো, কারণ তাদের কাছে টাকা পয়সা আছে এবং ইন্স্যুরেন্স আছে। কিন্তু গরিব মানুষের তো কোনো ইন্স্যুরেন্স নেই। তারা দুবেলা খাবার জোগাড় করতেই পুরো দিনটা কেটে যায়। তারা 3-4 হাজার টাকা ইন্স্যুরেন্স কি করে নেবে? তাদের পাশে আমাদের সরকার আছে, স্বাস্থ্য সাথী কার্ড। এবার থেকে শুধু বড় লোকেরাই প্রাইভেট হসপিটালে নয়, গরিব মানুষরাও চাইলে প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারবে। এইটাও কিন্তু আমাদের সরকার দেখেছে। আমি যেটা প্রথমে বললাম না, কে কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না, কাজ দিয়ে বড় করা যায়। আমাদের দল, আমাদের সরকার, আমাদের নেত্রী সত্যি বাংলার প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছে। এবার 26 তারিখে নির্বাচন, আপনাদেরকে বুঝতে হবে যে এই নির্বাচনটা শুধু আপনারা ধর্মের হাতটা শক্ত করবেন না, মানুষকে নিয়ে যে ভাবে, সমস্ত দলকে নিয়ে, সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে যে ভাবে, সে বাচ্চা হোক, মেয়ে হোক, যেই হোক না কেন, তাকে নিয়ে ভাবে। আপনাদের বিপদে ভাবে, আপনাদের আপদে যদি ভাবে, তো কাকে ভোটটা দেবেন? আমি এইটুকু বলবো যে গত 10 বছরে দিদি যা যা কাজ করেছে, অন্য কোনো রাজ্যে গত 70 বছর এত কাজ হয়নি যা দিদি করেছে আমাদের রাজ্যের জন্য। 2016-তে আপনারা আমাদেরকে ভোট দেননি এখানে, আমি আপনাদেরকে বলছি না, কিন্তু আপনাদের মাধ্যমে ওই সব মানুষগুলোকে বলছি যারা ধর্মকে সামনে রেখে ভোটটাকে দেওয়ার ভাবছে। মাথায় রাখবেন, ধর্ম এমন একটা অস্ত্র, যখন কোন দল কাজ করতে পারে না, প্রমাণ করতে পারে না, তারা ধর্মটাকে এগিয়ে রাখে। আছে প্রস্তুত থাকবে। আজকে শুধু ধর্ম নিয়ে হচ্ছে, যেটা আমি বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো। আজকে হিন্দু নেতারা হিন্দুদেরকে বোঝাচ্ছে যে আপনারা সুরক্ষিত নেই, আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে সুরক্ষিত রাখবো। ওইদিকে মুসলিম নেতারা মুসলিমদেরকে বোঝাচ্ছে যে আপনারা সুরক্ষিত নেই, আমাদের দেশে মুসলিমরা সুরক্ষিত নেই, আপনারা আমাকে ভোট দিন, আমরা আপনাদেরকে সুরক্ষিত রাখবো। প্রশ্ন এটাই, যখন আমাদের দেশে হিন্দুরাও সুরক্ষিত নেই, মুসলিমরাও সুরক্ষিত নেই, তাহলে আমাদের দেশে সুরক্ষিত কারা? আসলে জানেন কি? আসলে আমাদের দেশে সুরক্ষিত হচ্ছে এই নেতারা, যারা মানুষকে বোকা বানিয়ে ভোটটা নিয়ে চলে যায়, যারা হিন্দুকে মুসলমানদের সঙ্গে লড়ায়, মুসলমানকে হিন্দুদের সঙ্গে লড়াই করায়, ভোটটা নিয়ে চলে যায়। আমার তো তখন একটাই প্রশ্ন, এই বড় বড় হিন্দু নেতারা, এই বড় বড় মুসলিম নেতারা কোথায় ছিল যখন লকডাউনের সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ শ্রমিক মানুষরা পায়ে হেঁটে বাড়ি ফিরছিল?